হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন এবং এখন ক্যামেরার রোটেশন ঠিক আছে কিনা আমাকে একটু জানান। আমার কথা শোনা যাচ্ছে কিনা, ক্যামেরা ঠিক আছে কিনা আমাকে একটু জানান। হ্যালো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাই এবং এই সুন্দর একটা সন্ধ্যাবেলায় সবাইকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা স্পষ্টভাবে, এবং আমার এই যে ক্লাসের যে ভিডিওটা এটা দেখতে পাচ্ছেন কিনা, আর বোর্ডের রোটেশনটা ঠিক আছে কিনা। একটু আগে রোটেশন ঠিক ছিল না, এখন ঠিক আছে কিনা আমাকে একটু জানান প্লিজ, কমেন্টে জানান। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। ওকে, সব ঠিক আছে বলছেন, থ্যাংক ইউ। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, এই মুহূর্তে 55 পার্টিসিপেন্টস আছেন। আমরা এখনই লাইভ ক্লাস শুরু করব। তার আগে সবাইকে বলে নেই, এই লাইভটা দয়া করে সবাই বিভিন্ন গ্রুপে বা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করে দেন, যাতে সবাই লাইভটা উপভোগ করতে পারে এবং কিছু একটা শিখতে পারে, সামান্য কিছু হলেও যাতে তারা শিখতে পারে এই লাইভ ক্লাস থেকে। আপনারা দয়া করে ক্লাসটি শেয়ার করে দেন, খুব দ্রুত শেয়ার করে দেন প্লিজ। সবাই শেয়ার করেন, প্রত্যেকে শেয়ার করেন যারা দেখছেন। অনেকে আমার সাথে যুক্ত আছেন, হ্যালো দিচ্ছেন, হ্যালো স্যার, হ্যালো। কাজী শাবনাজ আছেন, আমার সাথে আছেন আকিব রহমান, আছেন মোহাম্মদ গোলাম রাব্বি, গোলাম সাকলাইন আছেন, প্রীতম ফালাক আছেন, নির্মল রয় আছেন, আকিব রহমান, সবাই, মাফিয়া রহমান, মুন্নি, তামান্না, বুঝি না, ক্লিয়ার স্যার, এইচ রুবেল, সুতপা বসাক, অনেকে আছেন। কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন সবাই একটু কমেন্টে জানান। কেমন আছেন, কোথা থেকে দেখছেন কাইন্ডলি আমাকে জানান। আচ্ছা, আমি আমার লাইভটি একটু শেয়ার করে নিই। 1 মিনিট আরও সময় দিতে হবে আমাকে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় নিয়ে ফেলেছি, আমি আমার আলোচনায় চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা,
লাইভ ফেসবুক লাইভগুলো আসলে ধারাবাহিকভাবে আলোচনা করা যায় না, হয়ে ওঠে না। সাধারণত আমরা যেভাবে ধারাবাহিকভাবে লেকচারগুলো শেষ করি বা লেকচার ক্লাসগুলো নিয়ে নেই, একটার পর একটা শুরু হয় 1 2 3 ধারাবাহিকভাবে, বা ক্লজ, ফ্রেজ, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব, এখানে আসলে ওইভাবে হয়ে ওঠে না, সময়টা হয়ে ওঠে না। তারপরেও আমার সাথে কানেক্টেড থাকা অবস্থায় আপনারা যতটুকু শিখতে পারেন ততটুকুই লাভ। তবে আমি আবারও বলছি, আমার ক্লাসের পরিপূর্ণটা আমি ফেসবুক লাইভে এসে দিতে পারি না সময়ের কারণে। সেটা হচ্ছে আমি যা দেই, আমার ধারণা যে কোনো একটা টপিকের 1%ও আমি আসলে বিলিয়ে দিতে পারি না এখানে। তবে যতটুকু দেই সেটা হোক 1%-এর কম, সেটা আপনার জন্য উপকার হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিকটা প্রতিটা ক্লাসেই থাকে, মানে প্রতিটা জব পরীক্ষায়, জব এক্সামগুলা, সেটা হতে পারে বিসিএস, হতে পারে ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশের টপ 2টা জব বিসিএস, ব্যাংক। এটা অ্যাডমিশন টেস্ট, মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা থাকে। এরপরে এইচএসসি স্টুডেন্টদের থাকে, এসএসসিতে থাকে, জিএসসিতে থাকে, ক্লাস 6 7 8 9, এমন কোনো ক্লাস নাই যে ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টপিকটা থাকে না। কিন্তু এই ছোটোবেলা থেকে ক্লাস 6 থেকে শুরু করে একদম এই আজকের বয়স পর্যন্ত আপনাদের যারা জব পরীক্ষা দিতে যাচ্ছেন বা দিচ্ছেন, প্রত্যেকেরই এই টপিকটা নিয়ে ঝামেলা হয়। এর কারণ হচ্ছে আমরা আসলে এই টপিকটা বা যে কোনো টপিকে বুঝে শুনে পড়ি না। গদবাঁধা নিয়ম, ছোটোবেলার যে গদবাঁধা বইপত্র, গাইড, গদবাঁধা লেকচার শিট, গদবাঁধা লেকচার, এগুলো দেখে দেখে মাথা পুরো হ্যাং হয়ে, মানে এখন ভালো কিছু বললেও আমরা আসলে নিতে পারি না, সহজ সিস্টেমটা আমরা জানি না। তো আজকে আমরা কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 2-1টা রুল নিয়ে কথা বলবো। যতটুকু দিব অতটুকু আপনি পারবেন, এরপরে অন্য একটা ক্লাসে আরও দেওয়ার চেষ্টা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কয়েক রকম হতে পারে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থাকবে আপনি না বোধক করবেন, অথবা না বোধক থাকবে আপনি হ্যাঁ বোধক করবেন। ট্রান্সফরমেশন আরেক ধরনের হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হতে পারে, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য দেওয়া থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনি সেটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করবেন, অথবা প্রশ্নবোধক বাক্য দেয়া থাকবে, আপনি সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে আপনি কি করবেন, পরিবর্তন করবেন। আচ্ছা, ঠিক আছে, পরিণত করবেন। এরপরে আরেক ধরনের ট্রান্সফরমেশন আসতে পারে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ। তবে এগুলা সাধারণত জব বা অ্যাডমিশন টেস্টে আসে না, এই ছোটো কাচ্চাদের 6 7 8-এর ছেলে পেলেদের টুকটাক আসে, বাট ওগুলা আননেসেসারি জিনিস, এগুলো আলোচনা করা শিখাটা একদম অপ্রয়োজনীয়, সময় নষ্ট ছাড়া কিছুই নয়। আপনি একটা বাক্যকে অপটেটিভ করতে যাবেন কেন, অ্যাসার্টিভকে দরকার নাই তো, ওটাকে চেঞ্জ শেখা দরকার নেই। অপটেটিভ আকারে শেখেন, ইম্পারেটিভ আকারে শিখেন, চেঞ্জিংয়ের কোনো শেখার কোনো দরকার নাই। বাট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলোর দরকার আছে। এরপরে আরেক ধরনের ট্রান্সফরমেশন হয়, সেটা হচ্ছে আপনি পজিটিভকে কিভাবে কম্পারেটিভ করবেন, ঠিক আছে, পজিটিভ ডিগ্রিকে কীভাবে কম্পারেটিভ করবেন, কম্পারেটিভকে কীভাবে সুপারলেটিভ করবেন, এগুলো নিয়ে কথাবার্তা। আপনাদের যদি আগ্রহ থাকে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যদি আগ্রহ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে নিতে হয়, কিংবা কমপ্লেক্সে কিভাবে সিম্পল আনতে হয়, কিংবা কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ডে নিতে হয়, কিংবা কম্পাউন্ডকে কিভাবে কমপ্লেক্সে নিতে হয়, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড থেকে সিম্পল। সোজা কথা হচ্ছে একটা বাক্যকে আরেকটা বাক্য, অর্থাৎ সরল, এরপর হচ্ছে জটিল বা মিশ্র, আরেকটা হচ্ছে যৌগিক, কিভাবে সরলকে যৌগিক, যৌগিককে সরল কিভাবে সহজে করতে হয়, আমরা আজকের ক্লাসে 2-1টা নিয়ম দেখব কিভাবে ইজিলি করতে হয়। আমি একটু আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার লাইভটা একটু শেয়ার করে দেন, এবং এটা শেয়ার করে দিলে সবার কাছে চলে যাবে খুব দ্রুত, এবং সবাই কানেক্টেড হলে আমার কাছে ভালো লাগবে, অনুপ্রেরণা পাবো ক্লাসটা কন্টিনিউ করার। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই যে এই ইংরেজি গ্রামারে যে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বের যে ভেজালটা আছে,
এটা আপনারা ক্লিয়ার করে নেবেন। আমার অতীতের ক্লাসগুলোতেও এটারই আমি অনেক কিছু বলেছি, অনেক পোস্ট দিয়েছি। আজকে শুধু বলতে চাই, এটা মাথায় রাখতে হবে, নন ফাইনিট ভার্ব আসলে 4টা হয়। একটা হচ্ছে যে কোনো আইএনজি যুক্ত ভার্ব নন ফাইনিট, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনিট, এরপরে আপনি হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিলে নন ফাইনিট হয়, আর টু এর সাথে যদি আপনি ভার্ব যোগ করেন সেটাও নন ফাইনিট হয়। আমি আপনাদের গাথার্থে জানিয়ে রাখতে চাই, টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এটা আপনারা জানেন, ইনফিনিটিভ বলতেই হচ্ছে টু প্লাস ভার্ব। এই যে দেখেন ভিপিপি, এটাকে বলা হয় জানেন তো ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে এটা এক ধরনের পার্টিসিপল, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। হ্যাভিংয়ের পরে ভিপিপি, এটাকে বলা হয় হ্যাভিংয়ের পরে ভিপিপি, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে, ভুল করা যাবে না। যদি বলা হয় পারফেক্ট পার্টিসিপল, তাহলে হ্যাভিংয়ের পরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা V3 নামেও চিনি, তাই না? ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। তাহলে এই V3-র আগে যদি হ্যাভিং থাকে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর শুধু V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে যে আইএনজি, এটা দুইটা নাম, এটাকে আপনি জেরান্ডও বলতে পারেন, আবার প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারেন। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমার লাইভ ক্লাস, অনেক আগের একটা লাইভ ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ভবিষ্যতে আরও মানে ওই ক্লাসটাই আমি আরেকটু ডেকোরেটেড করে সাজিয়ে আবার আপনাদের উপহার দিব, টেনশনের কিছু নাই, আর ওইটা দেখলেও চলবে। তাহলে ভার্ব প্লাস আইএনজিকে জেরান্ডও বলা যায়, প্রেজেন্ট পার্টিসিপলও বলা যায়। কখন জেরান্ড হয় কখন পার্টিসিপল হয় এটা অন্য ক্লাসের আলোচনা। আর ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, আর হ্যাভিংয়ের আগে যদি আপনি হ্যাভিংয়ের সাথে যদি V3 লাগান তাহলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আর টু প্লাস ভার্বকে সবসময় বলা হয় ইনফিনিটিভ। এই হচ্ছে পৃথিবীতে 4টা নন ফাইনিট ভার্ব আছে। এই 4টার বাহিরে নন ফাইনিট ভার্ব আর হয় না। এই 4টা ছাড়া অন্য যত ভার্ব আছে সব হচ্ছে ফাইনিট ভার্ব। যেমন একটু ছোট্ট করে বললে, আমি যদি বলি গো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই না? ফাইনিট। এই যে দেখেন ওয়েন্ট, পাস্ট টেন্স, এটাও ফাইনিট। কিন্তু আমি যখন গোয়িং বলবো, গোয়িং, এটা কিন্তু কোনো টেন্সের ভিতর নাই। ফাইনিট ভার্বের সংজ্ঞা হচ্ছে টেন্স চেনা গেলে ফাইনিট, আর টেন্স চেনা না গেলে নন ফাইনিট। দেখেন গোয়িং, এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি, এটাকে হয় জেরান্ড বলতে হবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু নন ফাইনিট। এবার দেখেন গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, এই যে পাস্ট পার্টিসিপল V3, এটাও নন ফাইনিট। এরপর আপনি হ্যাভিংয়ের আগে আপনি গান লাগিয়ে দেন, এটাও কিন্তু পারফেক্ট পার্টিসিপল, মানে এটাও নন ফাইনিট। এবার দেখেন গো এর আগে টু লাগিয়ে দেন, টু গো, এটাও হচ্ছে নন ফাইনিট বা ইনফিনিটিভ। তাহলে দেখেন এই 4টা ভার্ব হচ্ছে নন ফাইনিট। আপনি একটু মিলিয়ে নেন, আইএনজি যুক্ত ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিংয়ের পরে পাস্ট পার্টিসিপল এবং টু প্লাস ভার্ব, এই 4টা ভার্ব হচ্ছে নন ফাইনিট। এই 4টা ব্যতীত পৃথিবীতে আর যত ভার্ব আছে এগুলোকে আপনি ফাইনিট ভার্ব হিসেবে কাউন্ট করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামারগুলোকে খুব ভালোভাবে দখল নিতে হলে ফাইনিট নন ফাইনিটের গুরুত্ব অপরিসীম। আপনারা আমার ক্লাসটা কেমন এনজয় করছেন বা শেয়ার করেছেন কিনা একটু জানান, আমি মূল আলোচনায় চলে যাব। শেয়ার করেছেন সবাই? আচ্ছা, দেখি কে কে আছে আমার সাথে। অনেকেই আছে। শফিকুল ইসলাম আছে নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে আছে আবু মোমেন, সালাউদ্দিন আছেন, এরপরে SM সালাউদ্দিন, ঠিক আছে, অনেকে আছেন, সুতপা বসাক আছেন, প্রাণকৃষ্ণ মজুমদার আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব একটা গুরুত্বপূর্ণ আলোচনায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন করার আগে একটা জিনিস মাথায় রাখবেন,
ইংরেজি ভাষায় ইংরেজি গ্রামারে সিনথেসিস নামে একটা চ্যাপ্টার আছে, সিনথেসিস অফ সেন্টেন্স। এই জিনিসটাও যারা ভালো করে জানেন তাদের ফ্রি হ্যান্ড রাইটিং করতে সুবিধা হয়। এবং সিনথেসিস মানে হচ্ছে সমন্বয়, সেন্টেন্সের সমন্বয় করাকে সিনথেসিস বলা হয়। যারা সিনথেসিস করতে পারে না তাদের জন্য ট্রান্সফরমেশন করতে একটু ঝামেলাই হয়ে যাবে। সিনথেসিস জিনিসটা কি আমি আপনাকে একটু সহজে বলি। মনে করেন আপনি একটা বাক্য লিখলেন, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। আরেকটা বাক্য লিখলেন, হি বট এ বুক, সে একটা বই কিনেছিল। সে বাজারে গিয়েছিল, আবার সে একটা বই কিনেছিল। এখানে দুটি বাক্য আছে, মনোযোগ দিয়ে দেখেন, দুটি বাক্য আছে। এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি ফাইনিট ভার্ব, এই যে ওয়েন্ট হচ্ছে ফাইনিট ভার্ব। আবার এটিও সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা ফাইনিট ভার্ব। এখন এই দুইটা সিম্পলকে আপনি যখন জোড়া লাগিয়ে একটা বাক্যে পরিণত করবেন তখন সেটাকে বলা হয় সিনথেসিস অফ সেন্টেন্স। সিনথেসিস অফ সেন্টেন্স করার জন্য আপনাকে জোড়া লাগিয়ে এটাকে হয় সিম্পল করতে হবে, না হলে কমপ্লেক্সে করতে হবে, না হলে কম্পাউন্ডে করতে হবে। আপনি যে কোনো একভাবে করতে পারেন। বিসিএস রিটেন পরীক্ষা, আমি আবারও বলি, বিসিএস এর রিটেন পরীক্ষায় জয়েনিং সেন্টেন্স, ঠিক আছে, জয়েনিং সেন্টেন্স নামে একটা টপিক আসে, 5টা প্রশ্ন থাকে, 5 দুগুণে 10। এই জয়েনিং সেন্টেন্সটার নামই হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্স, মানে জয়েন করা মানেই হচ্ছে সমন্বয় করা। এখন দেখেন এটাকে কিভাবে সমন্বয় করতে হয়। প্রথমে ওয়েন্ট একটা ভার্ব, বট একটা ভার্ব। আপনি যখন দেখবেন যে দুইটা কাজ ঘটে গেছে, বাজারেও গিয়েছে আবার বইও কিনেছে, দুইটা কাজ ঘটে গেছে। দুইটা কাজ যখন ঘটে যাবে তখন ওই বাক্যকে সমন্বয় করার জন্য আপনি যদি কম্পাউন্ডে সমন্বয় করতে চান, কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে প্রথমে বাক্যের প্রথম বাক্যটা লিখবেন, হি ওয়েন্ট টু মার্কেট। ওকে, এটা লেখার পরে এবার সে বাজারে গেল, আর কি করলো, বই কিনলো, একটা এন্ড দিবেন, হি ওয়েন্ট টু মার্কেট এন্ড দিয়ে এবার বাকি অংশ দিবেন, হি বট এ বুক, সে একটা কি কিনলো, বই কিনলো। এই যে আমরা যে এন্ড দ্বারা যুক্ত করলাম, এটা হচ্ছে কম্পাউন্ডের সিস্টেমে করলাম। এই সিনথেসিসটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে সিনথেসিস করেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হি সেম সাবজেক্ট। যখন দেখবেন যে দুটি সাবজেক্ট সেম হয়ে যাবে তখন কম্পাউন্ডে সেকেন্ড সাবজেক্টটা উজ্জ্ব রাখা যায়, এটা না লিখলেও চলবে। আমি আবারও বলছি, কম্পাউন্ড বাক্যে দুটি সাবজেক্ট যদি সেম হয়ে যায়, এখানে হি আছে, এখানে শি আছে, তাহলে কিন্তু এই উজ্জ্ব রাখা যাবে না। এখানে দা ম্যান আছে, এখানে দা বয় আছে, উজ্জ্ব রাখা যাবে না। এখানে আছে রহিম, এখানে আছে করিমকে উজ্জ্ব রাখা যাবে না। কিন্তু এখানে রহিম, এখানে হি মানে রহিম, তাহলে হিকে উজ্জ্ব রাখা যাবে। এখানে হি সেম, তাহলে লাস্টেরটা কি রাখা যাবে, উজ্জ্ব রাখা যাবে। লাস্টের এটা যদি আপনি হিটা না লেখেন তাও কোনো সমস্যা নাই। তাহলে সিনথেসিসটা দাঁড়ালো, হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ বুক। এই সিনথেসিসটা করলাম আমরা কিভাবে করলাম, কম্পাউন্ড আকারে করলাম। এবার আমরা দেখাচ্ছি কিভাবে কমপ্লেক্সের মাধ্যমে সিনথেসিস করা যায়। দেখেন, সে একটা বাজারে গেল এবং সে কি করলো, একটা বই কিনলো। এটাকে আপনি হোয়েন দিয়ে করতে পারেন, হোয়েন এভাবে করতে পারেন, হোয়েন হি, বাকি অংশ দেখেন, হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, সে যখন বাজারে গেল, একটা কমা দিবেন। তখন ওই যে হোয়েনকে আগে নিয়ে আসছেন, কনজাংশনটা আগে চলে আসছে, কমা। এবার বাকি অংশ লিখবেন, হি বট এ বুক, সে একটা কি কিনলো, বই কিনলো। খেয়াল করে দেখেন, এখানের হি সেম, কিন্তু এই সাবজেক্টটা উজ্জ্ব রাখা যাবে না, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ওটাতে এন্ড ছিল, কম্পাউন্ড। ওই যে আমরা ক্লাসে পড়াই না, ফ্যান বয়েজ থাকলে কম্পাউন্ড, ফ্যান বয়েজ না থাকলে কমপ্লেক্স। তাহলে যখন কম্পাউন্ড ছিল তখন আমরা কম্পাউন্ডে কি করেছি, লাস্টের সাবজেক্টটা উজ্জ্ব রেখেছি, যেহেতু দুইটা এক হয়ে গেছে। কিন্তু কমপ্লেক্সে আপনি উজ্জ্ব রাখতে পারবেন না, কমপ্লেক্সে হিও দিতে হবে, এখানকার হিও দিতে হবে। তাহলে সিনথেসিসটা দাঁড়ালো, হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট হি বট এ বুক। এই কমপ্লেক্সের সিনথেসিসটা আপনি আরেকভাবে করতে পারবেন, যেমন এইভাবেও করা যাবে। আপনি চাইলে আফটার ইউজ করতে পারেন, আফটার, কারণ সে বাজারে গেল, সে বই কিনলো। আমি এটাকে এভাবে বলতে পারি, সে বাজারে যাওয়ার পরে একটা কি করলো, বই কিনলো। তাহলে এইভাবে করতে পারেন, আফটার, এরপরে আপনি সাবজেক্টকে দিবেন হি,
এবার এখানে একটা কথা আছে, টেন্সের নিয়ম অনুসারে আপনারা ছোটবেলা থেকে পড়েছেন বিফোর আর আফটারের নিয়ম মনে আছে কিনা? ওই যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী সুস্থ হয়ে গেল। তা আমরা জানি বিফোরের আগে কি হয়? পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে যখন আফটার দিয়ে শুরু করবেন তাহলে আফটারের পরের অংশকে আমরা কি রাখবো? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়েন্ট এটা হয়ে যাবে হি হ্যাড গান, তাহলে হি হ্যাড গান টু মার্কেট। এতটুকু দেওয়ার পরে কমা দিবেন একটা, কারণ আফটার কনজাংশন আগে চলে আসছে, একটা কমা দিবেন। কমা দিয়ে এবার আপনি বাকি অংশ এভাবে লিখবেন, হি বট এ বুক, সে একটা বই কিনলো। এটাও কমপ্লেক্স, আগেরটাও ছিল কমপ্লেক্স, দুইটাকে আমরা কমপ্লেক্স আকারে কি করেছি? সিনথেসিস করেছি। প্রথম বাক্যটা আমরা হোয়েন দিয়ে করেছি, দ্বিতীয় বাক্যটা আমরা আফটার দিয়ে করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা দেখাবো কিভাবে সিম্পল করে সিনথেসিস করা যায়। সিম্পলে বিভিন্নভাবে সিনথেসিস করা যায়। প্রথমে এভাবে লিখতে পারো তুমি, এই যে ওয়েন্টকে তুমি কি করবা? নন ফাইনাইট করে দিবা, কারণ সিম্পলে একটাই ফাইনাইট ভার্ব, তো বট তো ফাইনাইট ভার্ব, এটা রাখবা, আর এটাকে তুমি নন ফাইনাইট করে দিবা। তুমি এভাবে করতে পারো, ওয়েন্টকে আইএনজি করে দিতে পারো, গোয়িং টু মার্কেট, ঠিক আছে, বাজারে যাওয়ার পরে। কমা দিয়ে আবার লিখতে পারো হি বট এ বুক, বাজারে যাওয়ার পরে সে একটা বই কিনলো। এই যে আমরা এটা করলাম, এটা আমরা সিম্পল আকারে করলাম। সিম্পল বুঝবা কিভাবে? এই যে বট মাত্র একটা ফাইনাইট ভার্ব, এখানে যে গোয়িং আছে, গোয়িং কিন্তু ফাইনাইট না, গোয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার তুমি চাইলে সরাসরি গোয়িং না দিয়ে এটার অর্থ দাঁড়ালো বাজারে গিয়ে সে একটা বই কিনলো। তুমি চাইলে গোয়িং না দিয়ে ওই যে পারফেক্ট পার্টিসিপল দিতে পারো, এভাবে দিতে পারো, প্রথমে হ্যাভিং দিয়ে এবার ওয়েন্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, তাহলে এভাবে দিতে পারো, হ্যাভিং গান টু মার্কেট হি বট এ কি বলো বুক। খেয়াল করছো? এখানেও হি, এই জন্য এখানে প্রথম সাবজেক্টটা লেখা লাগে নাই, কারণ এই হ্যাভিং গানের সাবজেক্টকে হি, তুমি বুঝে নিবা হ্যাভিং গানের সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু এটা লেখা যাবে না, কারণ একই সাবজেক্ট হইলে এখানে প্রথমে সাবজেক্টটা লেখা লাগে না সিম্পল বাক্যে। আবার তুমি যখন গোয়িং টু মার্কেট দিছো তখনও কিন্তু আমরা সাবজেক্ট দিইনি, কারণ সেম সাবজেক্ট হলে লেখা লাগবে না, ভিন্ন সাবজেক্ট হলে তোমাকে লেখা লাগবে। যেমন আমি একটু ভিন্ন সাবজেক্টের একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। এদিকে দেখো, আমি এভাবে লিখলাম যে দ্য সান সেট। এবার আরেকটা বাক্য লিখলাম উই রিচড হোম। এখন তুমি যদি এটাকে সিম্পলে যদি সিনথেসিস করতে চাও, সূর্য ডুবে গেল, আমরা কি করলাম? বাড়ি পৌঁছলাম, ঠিক আছে। সিম্পলে যদি করতে চাও, গভীর মনোযোগ দিয়ে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, এখানে সাবজেক্টটা উই, সেম সাবজেক্ট না কিন্তু ভিন্ন সাবজেক্ট। এখানে কিন্তু সেম সাবজেক্ট, এই জন্য আমরা দেই নেই, এখানে ভিন্ন সাবজেক্ট উল্লেখ করতে হবে। প্রথম সাবজেক্টকে দ্য সানকে লিখতে হবে। এবার ওই যে বলেছি মূল ভার্বকে তুমি নন ফাইনাইট করে দিবা, তাহলে সেটকে নন ফাইনাইট করে তুমি হ্যাভিং দিতে পারো, হ্যাভিং। এবার সেটের পাস্ট পার্টিসিপলও সেট, ওই যে হ্যাভিং এর পর পাস্ট পার্টিসিপল হয়। এখন ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, তাই না? কিন্তু তোমার সেটের পাস্ট পার্টিসিপল সেট, এভাবে সেট সেম, পুট কাট সেট একদম সেম। তাহলে দ্য সান হ্যাভিং সেট, একটা কমা দিবা, কমা দিয়ে আবার বাকি অংশ লিখে ফেলবা উই রিচড, ঠিক আছে, উই রিচড হোম। তাহলে বাক্যের অর্থ হলো সূর্য ডুবার পরে বা সূর্য ডুবে যাওয়ায়, আমি আমার সাথে মনে বলো, সূর্য ডুবে যাওয়ায় আমরা বাড়ি পৌঁছলাম, ঠিক আছে। আর সূর্য ডুবে যাওয়ায় বা সূর্য ডুবে যাওয়ার পরে আমরা বাড়ি পৌঁছলাম। এখানে দ্য সান, এখানে হি, ভিন্ন সাবজেক্ট দেখে এটাও লিখতে হবে, কিন্তু যখন সেম সাবজেক্ট হয় তখন এই সাবজেক্টটার উল্লেখ করতে হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সিনথেসিসটা বুঝেছো কিনা আমাকে একটু জানাও। একটু কমেন্টে জানাও বুঝতে পেরেছো।
হ্যাঁ, অনেকেই আমার সাথে আছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমি আরও দুইটা সেন্টেন্স দিয়ে সিনথেসিসটা আরেকটা ক্লিয়ার করে বুঝাই, আরেকটু দরকার আছে, দাঁড়াও। সেটা হচ্ছে, মনে করো যে এই বাক্যটা দেখো, বাক্যটা এরকম থাকলো যে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে প্রাণপণে চেষ্টা করেছিল। এবার লিখলাম হি পাস্ট, ঠিক আছে, হি পাস্ট, ঠিক আছে, হি পাস্ট, তারপরে সে পাস করলো। তাহলে সে প্রাণপণে চেষ্টা করেছিল, সে পাস করলো, বা পাস্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাস করলো। এটাকে আসো সিনথেসিস করি, সিম্পলে করি, কমপ্লেক্স কম্পাউন্ডে তো পারবা। সিম্পলে দেখো, মূল ভার্বকে ট্রাইড, এখানে মূল ভার্ব হচ্ছে পাস্ট, তাহলে এই ভার্বটাকে নন ফাইনাইট করে দাও, সাবজেক্ট সেম, প্রথম সাবজেক্টটা লেখা লাগবে না। তাহলে দেখো এটাকে এভাবে করতে পারো, হ্যাভিং দিয়ে এবার ভার্বের পাস্ট পার্টিসিপলকে বলো ট্রাইড, তাহলে হ্যাভিং ট্রাইড হার্ট অ্যান্ড, কি হবে, হার্ট অ্যান্ড সোল। এবার একটা কি দিয়ে দিবা, কমা দিয়ে দিবা, কমা দিয়ে এবার হি পাস্ট, তাহলে বাক্যের অর্থ হচ্ছে প্রাণপণে চেষ্টা করার পরে সে কি করলো বলো তো, সে পাস করলো, প্রাণপণে চেষ্টা করার পরে সে পাস করলো। আসো আমরা এবার এই সেন্টেন্সটা দেখি, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। অ্যাংরির পরে উইথ হয়, কারোর সাথে রেগে গেলে ব্যক্তির সাথে, হ্যাঁ, অ্যাংরি উইথ, ঠিক আছে, অ্যাংরি উইথ প্লাস পার্সন, তুমি যার সাথে রাখবা। তুমি যদি বলো আমি পাপ্পুর সাথে রেগে গেলাম, পাপ্পুর সাথে আমি রাগান্বিত, বা পাপ্পুর উপর রেগে আছি, আই অ্যাম অ্যাংরি উইথ পাপ্পু, বা পাপ্পুর উপর রেগেছিলাম, আই ওয়াজ অ্যাংরি উইথ পাপ্পু। এবার আরেকটা বাক্য দেখো, হি ডিড নট হেল্প মি। গভীর মনোযোগ দিয়ে দেখো, এখানে মূল ভার্বকে ট্রাইড, আর এখানে মূল ভার্ব হচ্ছে ওয়াজ। এখন আমি যখন মূল ভার্ব ট্রাইড পেয়েছি, তখন হ্যাভিং এর পরে ট্রাই এর পাস্ট পার্টিসিপল দিয়েছি ট্রাইড। এখানেও আমরা মূল ভার্বের কি দিব, পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে সিনথেসিস করো, ওয়াজ, তাহলে ওয়াজকে আমি কি দিব, হ্যাভিং। এখন এখানে অনেকেই ঝামেলা পাকিয়ে ফেলে যে ওয়াজের পাস্ট পার্টিসিপল কি। মনে রাখতে হবে, ওয়াজ হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, আর ওয়াজ ওয়ার, এদের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে তুমি যেটা করবা, তুমি এইভাবে লিখবা, হ্যাভিং বিন অ্যাংরি উইথ মি, ঠিক আছে, কমা, আমার সাথে রাগান্বিত হয়, কমা, বাকি অংশ যা আছে তা দিয়ে দিবা, হি ডিড নট কি হবে, হেল্প মি। তাহলে হ্যাভিং এর পরে বিন কোত্থেকে আসলো, ওই যে ওয়াজের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আরেকটা বাক্য দেখো, শি হ্যাড এ লট অফ মানি, তার অনেক টাকা ছিল। শি ডিড নট হেল্প দ্য বয়, সে ছেলেটাকে সাহায্য করেনি। তাহলে তার অনেক টাকা ছিল, সে ছেলেটাকে কি করেনি, সাহায্য করেনি। আসো আমরা সিনথেসিস করি। সিনথেসিস করতে গেলে কি করতে হবে, প্রথমে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল খুঁজতে হবে, আর হ্যাভিং লাগাতে হবে, হ্যাভিং। এখন দেখো হ্যাড নিজেই পাস্ট টেন্সে আছে। এখন হ্যাডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, মূল ফর্ম হচ্ছে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাভ বা হ্যাজ, এগুলো প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপলও হ্যাড, অর্থাৎ ভার্বের 1 হ্যাভ বা হ্যাজ, ভার্বের 2 হ্যাড, ভার্বের 3 হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভিং এর পরে কি লাগবে, পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাডের পাস্ট পার্টিসিপলও হ্যাড। হ্যাভিং হ্যাড এ লট অফ, কি বলো, হ্যাভিং হ্যাড এ লট অফ মানি, একটা কমা দিয়ে দাও, কমা দিয়ে আবার তুমি এবার লিখবা, শি ডিড নট হেল্প দ্য কি বলো, বয়। আশা করি সিনথেসিস কিভাবে করতে হয় টুকটাক বুঝতে পেরেছো। সিনথেসিসের উপর লম্বা একটা ক্লাস আছে, হ্যাঁ, কখনো সময় পেলে করানোর চেষ্টা করব। এখন যতটুকু দিয়েছি অতটুকু নাও।
আচ্ছা, কি অবস্থা? কে কোথা থেকে আছো? কি অবস্থা? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা, সিনথেসিস বিভিন্ন উপায়ে করা যায়। আমি সিনথেসিসের আরেকটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করি, এরপরে দেখি কি করা যায়। মনে করো লিখলাম যে আই হ্যাভ এ মনে করো এখন ঈদের সময় গরু, আই হ্যাভ এ কাউ। আমার একটা কি আছে? গরু আছে। তাহলে আমার একটা গরু আছে, আই ওয়ান্ট টু সেল ইট। আমার একটা গরু আছে, আমি এটা বিক্রি করতে চাই। দেখি এটাকে সিনথেসিস করে দাও তো, পারো কিনা, ঠান্ডা মাথায় বুঝে শুনে। সিনথেসিস করে দাও। একজন লিখেছে আপনি কখন ক্লাস নেন? ফেসবুক লাইভে আমি যখন ইচ্ছা তখন আসি, আর রেগুলার ক্লাস চলে বর্তমানে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে। ফেসবুক লাইভ হুটহাট আসে, যখন ইচ্ছা হয় তখন, ইচ্ছা না হলে আসি না। মানে এটাতে আসতে আমার বাধ্য না আর কি, ভালো লাগলে মন চাইলে আসি। আচ্ছা, আই হ্যাভ এ কাউ, আই ওয়ান্ট টু সেল ইট। দেখি পারো কিনা, দেখো তো, এটা একটু করে দাও তো, সিনথেসিস করতে পারো কিনা। একজন বলেছে ভাই আসসালামু আলাইকুম, মিরাজ ভাই বলেছে আসসালামু আলাইকুম। মিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? দিনকাল কেমন যায়? ওকে, তাহলে এই মুহূর্তে দেখি কি অবস্থা। তাহলে আই হ্যাভ এ কাউ, আই ওয়ান্ট টু সেল ইট। দেখো এটাকে সিনথেসিস করবে এভাবে। দেখো আমার একটা গরু আছে, আমি এটা বিক্রি করতে চাই। তাহলে কোনো কিছু চাওয়া মানে উদ্দেশ্য, এগুলোকে তুমি ইনফিনিটিভ আকারে সিনথেসিস করে দিতে পারবা। ইনফিনিটিভ 2+ ভার্ব। যেমন দেখো আই হ্যাভ এ কাউ, তাহলে আমার একটা গরু আছে, আমি এটা বিক্রি করতে চাই। তাহলে আমার একটা গরু আছে বিক্রি করার জন্য, তাহলে আই হ্যাভ এ কাউ ইনফিনিটিভ করে দাও, টু সেল ইট। দেখো এটা দেখো তো, এটা দেখো, শি কেম হিয়ার, শি ওয়ান্টেড টু সি মি। সে এখানে এসেছে, সে আমাকে দেখতে চেয়েছিল। দেখি এটার মতো করে এটা সিনথেসিস করে দাও। পেরেছো সিনথেসিস এটার? শি কেম হিয়ার, শি ওয়ান্টেড টু সি মি। সে এখানে এসেছে, সে আমাকে কি করতে চায়? আমাকে দেখতে চেয়েছিল। তাহলে শি ওয়ান্টেড, দেখো এটা দেখো, শি কেম হিয়ার, সে এখানে এসেছিল। এবার বাকি অংশ দেখো, এবার কি করবা? শি কেম হিয়ার, এবার শি ওয়ান্টেড টু সি মি, শি কেম হিয়ার, তাহলে শি কেম হিয়ার টু সি মি। সে এখানে এসেছিল আমাকে কি করতে? দেখতে। দেখি এটা করে দাও তো, শি হ্যাজ ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে। শি উইল নট টক টু মি, সে সিদ্ধান্ত নিয়েছে সে আমার সাথে কথা বলবে না। দেখি এটা সিনথেসিস করতে পারো কিনা, ট্রাই ইউর সেলফ। শি হ্যাজ ডিসাইডেড, শি উইল নট টক টু মি।
ওকে, করতে পেরেছো? তাহলে ওকে। একজন বলেছে স্যার ঈদের পরে প্রিলি ব্যাচ কবে থেকে শুরু হবে? ঈদের পরে প্রিলি ব্যাচ 11ই আগস্ট থেকে শুরু হবে, 11 তারিখ থেকে। ঈদের পরে যে প্রিলি ব্যাচ সেটা হচ্ছে 11ই আগস্ট, সেটা হচ্ছে 11ই আগস্ট হচ্ছে থেকে শুরু হবে রাত 9টায়, 9 PM। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি। যারা ইন্টারেস্টেড ইনবক্সে নক দিও, আমি ডিটেলস পাঠিয়ে দিব বাই জুম অ্যাপ, নট ফেসবুক গ্রুপ, সেটা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে। জুম অ্যাপে ক্লাস নিয়ে আমি বেশি মজা পাই আর কি, বুঝছো? ফেসবুক লাইভে অত মজা পাই না। ফেসবুক লাইভে সিক্রেট গ্রুপে নেওয়া যায়, কিন্তু আসলে ইন্টারাকশনটা ভালো হয় না আর কি, ইন্টারেক্টিভ হয় না জুম অ্যাপে যেটা হয়। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে যে শি হ্যাজ ডিসাইডেড শি উইল নট টক টু মি। তাহলে এটা কি তুমি এভাবে করতে পারো, শি হ্যাজ ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে। এবার এ দেখো, টু নট টু মানে কথা বলবে না, নট টু টক, নট টু টক টু মি। এখন নট টু কেন হলো, টু নট হয় না, নটের টুটা আসলে নটটা আগে চলে আসে। এটা নিয়ে আমি গত লাইভ ক্লাসও বলেছি, কারেকশন ক্লাসে, যে টুটা আসলে নটের কোথায় চলে আসে, মানে নটটা টু এর আগে চলে আসে, টু নট না, নট টু। তাহলে এইভাবে তোমরা সিনথেসিস করবা। কার ট্রান্সফরমেশন বোঝার জন্য সিনথেসিস খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, সেন্টেন্স মেকিং, সেন্টেন্স চিন্তা করা, ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, এগুলোর জন্য সিনথেসিস অফ সেন্টেন্সের দরকার আছে। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আমরা একটা সহজ নিয়ম নিয়ে আলোচনা করব, খুবই সহজ নিয়ম। সেটা হচ্ছে এই যে সিম্পল সেন্টেন্সে যখন টু ডট 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 টু থাকে, তখন কমপ্লেক্সে কী করতে হয়? প্রথমে মুখস্থ করবা, সিম্পলের টু ডট ডট টু থাকলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট লিখতে হয়। আর যখন এটা কম্পাউন্ড হয়ে যায় তখন এখানে ভেরি ডট 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 এন্ড লিখতে হয়। সোজা কথা, এই যে টুটা আছে, এই টুটা কমপ্লেক্সে গিয়ে সো হয়ে যায়, কম্পাউন্ডে গিয়ে ভেরি হয়ে যায়। এই টুটা কমপ্লেক্সে গিয়ে দ্যাট হয়ে যায়, কম্পাউন্ডে গিয়ে এন্ড হয়ে যায়। প্রথমে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে যে সিম্পলের টু টু, কমপ্লেক্সে সো দ্যাট, এভাবে পড়বা, সো দ্যাট টেনে পড়বা। শুনো, সো দ্যাট আরেকটা আছে, সেটা হচ্ছে একসাথে লাগানো, সো দ্যাট একসাথে বলতে হয়। সো দ্যাট মানে হচ্ছে যাতে, যাতে করে। আর এই সো দ্যাট মানে, সো মানে হচ্ছে এতই, আর দ্যাট মানে হচ্ছে যে। এই সো দ্যাট মানে এতই যে, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, অঙ্কটা এতই কঠিন যে করা যায় না, এরকম। তো দেখো, এই সো দ্যাট মানে যাতে করে, আর এই সো ডট 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 দ্যাট মানে ডট ডটের ভিতরে একটা অ্যাডজেক্টিভ বসে আর কি। এই ডট 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 হচ্ছে, এটা হচ্ছে মানে সো দ্যাট, এটা হচ্ছে শুধু সো দ্যাট। তো প্রথমে মুখস্থ করো যে টু টু থাকলে সো দ্যাট, আর ওইখানে ভেরি ডট 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 এন্ড। তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে একটি সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনিট ভার্ব থাকে, ফাইনিট ভার্ব থাকে একটা। তাহলে একটা ফাইনিট ভার্ব মানে আমরা বলতে পারি একটি ক্লজ থাকে, কারণ একটা ফাইনিট ভার্ব মানে ক্লজ কয়টা? একটা। যারা ট্রান্সফরমেশন সেন্টেন্স শিখতে চায় এদেরকে আগে অবশ্য ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ক্লজের আলোচনা শিখতে হবে। যে মানুষ ক্লজ বোঝে না ঠিক করে, তার দ্বারা এগুলো করা কখনোই সম্ভব না। ছোটোবেলা থেকে আমরা এগুলো পারতাম না, কারণ আমরা ক্লজ না শিখেই হুট করে ট্রান্সফরমেশনে চলে গেছি। ক্লজ না শিখে কেউ যদি ট্রান্সফরমেশন করতে যায়, সে জায়গায় জায়গায় আটকে যাবে, সারা জীবন পড়াইলেও সে শিখবে না। আগে ক্লজ শিখে ফেলতে হবে। সিম্পল আরেকটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্সে দুটি ক্লজ থাকবে, আর যেটা কম্পাউন্ড সেন্টেন্স সেখানেও অবশ্যই দুটি ক্লজ থাকবে ট্রান্সফরমেশন করার জন্য। তাহলে মনে রাখবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে উদাহরণগুলো থাকবে পরীক্ষায় কোশ্চেন থাকবে, সেখানে সিম্পলে ক্লজ থাকবে একটা, কমপ্লেক্সে ক্লজ দুইটা, কম্পাউন্ডে দুইটা। তাহলে আজ থেকে মাথায় রাখবা, সিম্পল মানে একটা ক্লজ, কমপ্লেক্স কম্পাউন্ড সাধারণত দুটি করে ক্লজ থাকে। এবার দেখো, সিম্পলে টু ডট ডট টুর পরপর আমরা জানি ভার্বের ওয়ান হয়, কারণ টু এর পরে ভার্বের ওয়ান, ওই যে ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম যেটা। আর সো ডট ডট দ্যাটের পরে লিখবা ক্যান বা কুড যুক্ত, ক্যান বা কুড যুক্ত নেগেটিভ ক্লজ। কি ক্লজ? নেগেটিভ ক্লজ, অ্যাফার্মেটিভ না, এটা হচ্ছে নেগেটিভ ক্লজ, না বোধক। এটাও সেম, ক্যান বা কুড যুক্ত যা যা আছে সব একই হবে, মানে এখানে যা আছে এখানেও তাই হবে। তাইলে কেন নেগেটিভ ক্লজ? প্রথমে বলি কেন ক্যান বা কুড যুক্ত হতে হবে। কারণ এই বাক্যের অর্থ হচ্ছে, অর্থটা এরকম দাঁড়াবে,
সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে পারা না পারার ব্যাপার, এই জন্য প্রেজেন্টে ক্যান, পাস্টে কুড। এবার নেগেটিভ কেন হবে? এটা দেখতে অ্যাফার্মেটিভ হবে সিম্পলটা, কিন্তু আসলে এটার হিডেন মিনিংটা নেগেটিভ। ওই যে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এই জন্য একটা নেগেটিভ আনতে হবে, নট আনতে হবে। ক্লজ কেন লাগবে? কারণ সিম্পলে একটাই ক্লজ, এই জন্য এখানে একটা ক্লজ থাকবে, এখানে নন ফাইনিট ভার্ব 2 প্লাস ভার্বের 1, আর ক্লজ লাগবে না। কিন্তু কমপ্লেক্সে ক্লজ দুইটা, এই জন্য এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ লাগবে। কম্পাউন্ডও দুইটা ক্লজ, তাহলে এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ লাগবে। আসো একটা বাক্য দেখায়, তাইলে ক্লিয়ার হয়ে যাবা। আই অ্যাম টু উইক, আই অ্যাম টু উইক টু রান। এই বাক্যের অর্থ হচ্ছে আমি দৌড়াতেও দুর্বল, মানে আমি এতই দুর্বল যে আমি দৌড়াইতে পারি না। সোজা কথা, আমি এতই দুর্বল যে আমি দৌড়াইতে পারি না। এটা সিম্পলে আছে, আসো এটাকে কমপ্লেক্স করো। প্রথমেই দেখো এখানে আছে টু, এখানে টু, তার মানে সিম্পল। আর সিম্পলে দেখো ফাইনিট ভার্ব হচ্ছে এম, আর এখানে রান হচ্ছে নন ফাইনিট, তার মানে একটা ফাইনিট ভার্ব, একটাই ক্লজ। এটাকে কমপ্লেক্স করতে হলে সব খুব সহজ। দেখো প্রথমে আই, এরপরে এম, এই টুটা বাদ দিয়ে তুমি এখানে কি দিবা? সো, তাহলে দিলা সো। এবার ডট ডট মানে এখানে যে অ্যাডজেক্টিভ, এখানেও সে অ্যাডজেক্টিভ, এখানেও সে অ্যাডজেক্টিভ, তাহলে উইক, সো উইক। এবার দেখো এখানে যে দ্যাটটা আছে, টুটা আছে, এটা বাদ দিয়ে কমপ্লেক্সে কি হয়ে যাবে? দ্যাট, তাহলে এতটুকু দিবা দ্যাট। তাহলে আই এম সো উইক দ্যাট, তাহলে আমি এতই দুর্বল যে, তার মানে আরও কিছু লিখতে হবে, ক্লজ লিখতে হবে। ক্লজ মানেই হচ্ছে, জানো তো, ক্লজ কথাটার মানেই হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব। তার মানে এখানে একটা সাবজেক্ট লাগবে, এই সাবজেক্টটা হবে, এটার দিকে তাকাও, আমি এতই দুর্বল যে কে নড়তে, আমি যদি বলি আমি এতই দুর্বল যে তুমি নড়তে পারো না, এটা হইলো? আমি দুর্বল, তুমি নড়তে পারবা না কেন? আমি দুর্বল তাই নড়তে পারবে না কি? আমি যদি বলি সে এতই দুর্বল যে আমি হাঁটতে পারি না, তাহলে তার দুর্বলতার কারণে আমি কেন হাঁটতে পারবো না? আমি হাঁটতে পারবো, তার দুর্বলতার কারণে সে হাঁটতে পারবে না। তাহলে আই এম সো উইক, তাহলে আমি এতই দুর্বল যে হাঁটতে কে পারে না? আমি পারি না, তাহলে আই এম সো উইক দ্যাট আই। এবার সাবজেক্ট আই পেলাম, এবার ক্যান অথবা কুড। দেখো এম আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান। এবার নেগেটিভ লাগবে, নেগেটিভে ক্যানের সাথে নট। এবার এখানে মূল ভার্ব কে রান, তাহলে ক্যান নট রান। হয়ে গেল কমপ্লেক্স। এবার দেখো কম্পাউন্ড, দেখো কম্পাউন্ডে আই এম, এই সোটা উঠে হয়ে যাবে ভেরি, ভেরি উইক। আর এখানে যে এন্ড আছে, দ্যাট আছে, এটা হয়ে যাবে এন্ড। এবার বাকি অংশ দেখো, বাকি অংশ যা আছে তাই হবে, আই ক্যান নট রান। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, কমপ্লেক্সে যখন সেম সাবজেক্ট হবে তখন উজ্জ্ব রাখা যাবে না, আগেও বলেছি। কিন্তু কম্পাউন্ডে সেম সাবজেক্ট হলে শেষেরটা না দিলেও চলবে। কম্পাউন্ডে দ্বিতীয় সাবজেক্ট উজ্জ্ব রাখা যাবে যদি প্রথম সাবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট সেম হয়, কিন্তু সাবজেক্ট যদি সেম না হয় তাহলে উজ্জ্ব রাখা যাবে না। যেমন এখানে আই আছে, ওইখানে হি আছে, হিটা লিখতে হবে, কিন্তু এখানে আই, ওইখানেও আই, এখানেও হি, ওইখানেও হি, শেষের সাবজেক্টটা উজ্জ্ব রাখা যাবে, না লিখলেও চলবে। এটা অনলি ফর কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, টুকে সো বানাবা, এখানে ভেরি দিবা, টুকে দ্যাট দিয়ে এখানে অ্যান্ড দিবা, এখানে টু এর পরে ভার্ব থাকবে, এখানে দ্যাটের পরে একটা ক্লজ হবে, এখানেও অ্যান্ডের পরে একটা ক্লজ হবে। তোমরা কতটুকু বুঝতে পেরেছো? আমাকে এই সেন্টেন্সটার ট্রান্সফরমেশন করে দাও। আমি কম্পাউন্ড লিখবো, হ্যাঁ, আমি কম্পাউন্ড আকারে লিখছি, তোমরা সিম্পল আর কমপ্লেক্স করবা। I was very foolish and couldn't get it. Get it মানে বুঝতে পারা। আমি খুবই বোকা ছিলাম এবং আমি এটা বুঝতে পারি নাই। এটা কম্পাউন্ডে আছে, তোমরা প্রথমত কমপ্লেক্স করো, পরে লাস্টে এটাকে সিম্পল করো, দেখি কতটুকু বুঝতে পারছো।
কি অবস্থা? অনেকেই যুক্ত আছে আমার সাথে। কি অবস্থা তোমাদের? কেমন যাচ্ছে দিনকাল ভাইরা এবং বোনেরা? আমার সাথে আছে ইশাদ জামান, আরিফ আহমেদ, রত্না অধিকারী, তাজ নীলাদ্রি। আরবিতে লেখা, এটা বুঝতে পারছি না। মোহাম্মদ কি? মোহাম্মদ জামিল, পারেরটা কি? জামিল বুঝতে পারছি, জামিল না জামাল? জামাল হবে, আরবিতে লেখা তো। আচ্ছা, মোহাম্মদ জামাল কি নামটা বুঝতে পারছি না। আচ্ছা, ফাতিমা জান্নাত, অনেকেই আছেন, যুক্ত আছেন। আচ্ছা, তাহলে আই ওয়াজ ভেরি ফুলিশ অ্যান্ড কি হবে? অ্যান্ড কুড নট গেট ইট। ওকে, দেখো এখানে একটা আই উজ্জ্ব আছে, আমরা লিখি নাই কেন? কারণ প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট একই হইলে কম্পাউন্ডে দ্বিতীয়টা লাগে না, এই জন্যই। কমপ্লেক্স হচ্ছে আই ওয়াজ ভেরি ফুলিশ। এবার কি করতে হবে? এখানে এই যে এখানে এনটা হয়ে যাবে আই ওয়াজ, ভেরিটা হয়ে যাবে কি? সো। আই ওয়াজ সো ফুলিশ। এনটা হয়ে যাবে দ্যাট। এবার কম্পাউন্ডে তুমি সাবজেক্ট উল্লেখ করো নাই, কিন্তু কমপ্লেক্সে উল্লেখ করতে হবে। তাহলে আই, এবার বাকি অংশ কি হবে? আই কুডন্ট গেট ইট। ওকে, সিম্পল, অনেক সহজ। প্রথমে আই, এরপর ওয়াজ, সোটা বাদ দিয়ে কি দিবা? টু। আই ওয়াজ টু। এবার ফুলিশ, এবার এই যে দ্যাট বাদ দিয়ে কি দিবা? টু। ওকে, তাহলে দেখো ভেরিটা হয়ে গেল সো, এটা টু। এনটা হয়ে গেল দ্যাট, এটা টু। টু এর পরে মূল ভার্ব কে? কুডন্ট টু হচ্ছে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব কে? গেট। তাহলে টু গেট ইট। এই তো হয়ে গেল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এরকম মাত্র 8টা নিয়ম আছে। এই 8টা নিয়ম দিয়ে 98% সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমাধান করা যায়। আর বাকি 2% হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর। বাট এই 8টা নিয়মের বাইরে আর কিছু থাকে না। আমি আজকে একটা নিয়ম আলোচনা করলাম, পরবর্তী কোনো ক্লাসে চেষ্টা করব পরের নিয়মগুলো নিয়ে কথা বলার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যারা অনলাইনে জুম অ্যাপ ভিত্তিক, মানে জুম অ্যাপের মাধ্যমে আমার সাথে ব্যাচে ক্লাস করতে চাও, প্রাইভেট ব্যাচ, সেখানে প্রিলিমিনারির নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। ব্যাচটা শুরু হবে 11ই আগস্ট। আমি আবারও বলি, 11ই আগস্ট রবি, এরপর হচ্ছে মঙ্গল, এরপর হচ্ছে বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় 11ই আগস্ট ক্লাসটা শুরু হবে। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। এখানে 40টা ক্লাস হবে। 40টা ক্লাসের ভিতর গ্রামারের ক্লাস থাকবে প্রায় 25, 26, 27টা, ভোকাবুলারি 3-4টা, মানে গ্রামার আর